বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আরজু আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে একটি কাহিনী, জ্যান্ত লাশ। ফেলুদা, ব্যোমকেশ এবং কিরিটিরও আগে আধিপত্য ছিল এই বাঙালি গোয়েন্দার। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখা প্রয়োজন, প্রিয়নাথ মুখোপাধ্যায় কিন্তু কোনো কাল্পনিক চরিত্র নন। তিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ পুলিশ হেডকোয়ার্টার লালবাজারের একজন স্বনামধন্য গোয়েন্দা। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। ইংরেজি 1879 সালের এক সকালে নামকরা খবরের কাগজের পাতায় একটি প্রবন্ধ বের হলো। সেই কাগজে যা ছাপা হয়েছিল তার সারমর্ম করলে দাঁড়ায়, এই 19 শতকে কত না নতুন নতুন কাণ্ড ঘটে চলেছে প্রতিনিয়ত, তার ইয়ত্তা নেই। আজকাল যেমন বিজ্ঞানের উন্নতি হচ্ছে, পশ্চিমী কেতাদুরস্ত মানুষ বাড়ছে, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা প্রভৃতি বিষয়ে মানুষের অহংকার বাড়ছে, তেমনি নানা রকম কূটবুদ্ধিও মানুষের মনে বাসা বাঁধছে। কে কখন কোন দিক দিয়ে বিপদে ফেলে দেবে তা আন্দাজ করা দায়। আগেকার দিনে কেউ কোনো রকম অন্যায় করলে অন্যরা তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করত না। একজন দোষ করলে আরও 5 জন সৎ মানুষ এগিয়ে আসত তাকে ধরিয়ে দিতে। এমনকি ছেলে দোষ করলে বাবা নিজে তাকে শাস্তি দিতেন, আড়াল করতেন না। কিন্তু সেদিন গেছে। আজকাল যত বেশি লোক শিক্ষিত হচ্ছে ততই যেন বদবুদ্ধি বাড়ছে, চুরি ডাকাতির সংখ্যা বাড়ছে, খুনোখুনির খবরও প্রায়ই দেখা যায়। কিন্তু সেসব মামলার বেশিরভাগই আইনি ফাঁকফোঁকরে বেরিয়ে যায়, তদন্ত হয় না। আজকাল অপরাধীরা আগে কিভাবে প্রশাসনের চোখে ধুলো দেবে তা আগে থেকেই ঠিক করে নেয়, তারপর কুকর্ম। তার উপর আজকাল আর কেউ কাউকে আগেকার দিনের মতো বিপদে সাহায্যও করতে চায় না। এসব কারণেই বেশিরভাগ মামলা মোকদ্দমাগুলোর কিনারা হয় না। তারপর আরেকটা বড় সমস্যা হলো বিচারক নির্বাচন। আগেকার দিনে শুধুমাত্র শিক্ষিত উঁচু বংশের সন্তানরাই বিচারক নির্বাচিত হতেন, কিন্তু এখন সেই পদ্ধতি পাল্টেছে। কাজেই যে কেউ পরীক্ষায় পাশ করে ওই পদটিতে জাঁকিয়ে বসছেন, আর তারপর নিজের ক্ষমতামোহে অন্ধ হয়ে জিজ্ঞাসাবাদের সময় উকিল, মোক্তার, আসামি, সাক্ষী, পুলিশ সবার সাথেই এমন অপমানসূচক ব্যবহার করছেন যে ওনার সামনে কেউ মুখ খুলতেই যেন চাইছেন না, অসম্মানিত হওয়ার ভয়। যদি কেউ নিজের কর্তব্যের প্রতি সৎ থেকে বিচারকের সামনে অবধি গিয়ে পৌঁছয়ও, সেও যেচে বেশি কিছু বলতে আর চায় না। কিছু বলার আগে ভয়ে একবার বিচারকের মুখের ভাব দেখে নিজের মান সম্মান বাঁচিয়ে চুপ করে যান। তিনি বিচারকের আসনে বসে, তাই তার বিশ্বাস তিনি সবটাই জানেন, সবটাই বোঝেন। তার অন্য কারোর কথা বেশি মন দিয়ে শোনার বা বোঝার কোনো দরকার যেন নেই। এই রকম মানসিকতা নিয়ে মামলা মোকদ্দমার বিচার হলে ফল কেমন হবে তা বোঝাই যাচ্ছে। অবশ্য আরও এক ধরনের বিচারক আজকাল দেখা যায়, কিন্তু তারা আবার বিচারক কম আর পুলিশ কর্মচারী বেশি বলে মনে হয়। পুলিশকর্মী যাই বলেন তাই বেদবাক্য তাদের কাছে, আর সেই তথ্য আর কথার উপর ভিত্তি করে বিচারের রায় শোনান। আরেক শ্রেণীর বিচারক এর ঠিক উল্টো। ঠিক হোক ভুল হোক, কোনো কথাই তিনি শুনবেন না, সবেতেই খুঁজে খুঁজে পুলিশের ভুল বের করবেন। তাই পুলিশও আবার সেই সব বিচারকদের কাছে কোনো মামলা পেশ করতে চায় না।
মামলার তদন্ত যদি আবার ওই ধরনের বিচারকদের মুখে গিয়ে পড়ে, সেই ভয়ে তারা প্রায় কোনো মোকদ্দমারই কিনারায় আসতে চেষ্টা করেন না। তবে সমস্ত বিচারকই যে এই 3 ধরনের মধ্যে পড়েন তেমন নয়। এরা ছাড়াও এক ধরনের বিচারক আছেন, তারা ফরিয়াদি, আসামি, সাক্ষী, উকিল, মুক্তার, পুলিশ এই সবার কথাই মন দিয়ে শুনে তবে বিচার করে থাকেন। তাই বিচারও সঠিক হয়। অবিচার প্রায়ই শুনতে পাওয়া যায় না। শুধু এই ধরনের বিচারক কম সংখ্যায় হলেও এখনো আছে বলেই সুবিচার শব্দটার অস্তিত্ব এখনো আছে। তাদের জন্যই ইংরেজ আইনের মাহাত্ম্য এখনো রয়েছে। সুবিচার হবে বলেই এখনো পুলিশ কর্মচারীরা এত কষ্ট করে তদন্তের কিনারায় আসতে সচেষ্ট হন। আজ যে মোকদ্দমার কথা এখানে বর্ণনা করা হবে, তার কিনারা হলে সেটা ঠিক কোন ধরনের বিচারকের হাতে পড়বে তা আমরা আগে থেকে আন্দাজ করতে পারি না বলেই পুলিশ এই তদন্তে কতটা উঠে পড়ে লাগবেন তাও আমরা বলতে পারছি না। আপাতত যতটুকু আমরা জানতে পেরেছি সেটুকু এখানে বর্ণনা করা হলো। খুন খুন খুন, বাঁচাও বাঁচাও। শহরতলির কোনো এক চওড়া বড় রাস্তার ওপর গতকাল সন্ধ্যের পর একটা লাশ পড়ে থাকতে দেখা গেছে। এই খবরটা লোকাল থানায় পৌঁছয়। থানার কনস্টেবল খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হন। দেখতে পান একটা নতুন খাটিয়ার ওপর লাশটা শোয়ানো রয়েছে। এমনকি একটা নতুন কাপড় দিয়ে লাশটা চাপাও দেওয়া হয়েছে। দেখে তিনি ভাবেন হয়তো লোকটা স্বাভাবিকভাবেই মারা গেছে, আর ওনার আত্মীয় পরিজনরা দাহ করবেন বলে লাশটা নিয়ে যাচ্ছিলেন। এখন কোনো কারণে হয়তো সাময়িকভাবে লাশটা এখানে রেখে কোনো কাজে গেছে, এক্ষুনি ফিরে এসে আবার কাঁধে নেবেন। এইভাবে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পর যখন কেউ সেই লাশ নিতে এলো না, তখন সেই কনস্টেবল বাধ্য হয়ে আরেকটা লোক ডাকা করালেন আর সেই লাশের ওপরের চাপাখানা সরালেন। চাদরখানা সরে যেতে তিনি যা দেখলেন তাতে তার মাথা ঘুরে গেল। মনে মনে তিনি যা ভেবেছিলেন তা ততক্ষণে তার কথা থেকে বেরিয়ে গেছে। দেখলেন লাশটার মাথা একটা কাপড় দিয়ে জড়ানো রয়েছে। সেই কাপড়টা এমন রক্তাক্ত হয়ে গেছে যে ওটা সাদা কাপড় ছিল সেটাই বোঝা যাচ্ছে না। কনস্টেবল ওই কাপড়টা আস্তে আস্তে লাশটার মাথা থেকে খোলালেন। দেখলেন মাথায় এমন আঘাত লেগেছে যে মাথা প্রায় 2 ভাগে ভাগ হয়ে গেছে। মাথার চিড় দিয়ে ভেতরের অংশ দেখা যাচ্ছে। লাশ দেখে বোঝা যাচ্ছে লোকটা পশ্চিম দেশের নিচু বংশের হিন্দু। বয়স 40-45 বছর হবে। লাশখানার অবস্থা দেখে কনস্টেবল ব্যস্ত হয়ে পড়লেন। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা যে একটা খুন তা ওই কনস্টেবল ভালোই বুঝতে পারলেন। তখন যা করা উচিত তাই করতে লাগলেন। একজনকে পাহারায় রেখে তিনি তার ঊর্ধ্বতন অফিসারকে খবর পাঠালেন। তারপর ওই রাস্তা সংলগ্ন পাড়ায় গিয়ে তদন্ত করতে লাগলেন। পাড়ার লোকজনদের জিজ্ঞাসাবাদ করছেন, এমন সময় একজন লোক দৌড়ে দৌড়ে তার কাছে এসে বলল, এই মশাই 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 শুনছেন? মশাই, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ওই ওই যেই লাশখানা আপনি ওই রাস্তায় রেখে এসেছিলেন, হ্যাঁ, ওই সেই লাশটা খাটিয়া সমেত উধাও হয়ে গেছে মশাই। হ্যাঁ সত্যি, আপনি দেখবেন, চলুন। এই কথা শুনে কনস্টেবলও তাড়াতাড়ি ওখানে পৌঁছলেন। দেখলেন সত্যিই তাই, এমনকি যাকে পাহারা দিতে রেখেছিলেন তিনিও নেই। এই অবস্থা দেখে তিনি কি করবেন বুঝে উঠতে পারলেন না। তিনি যে মামলার তদন্তে নিযুক্ত হয়েছিলেন সেই তদন্ত বন্ধ করে তিনি এখন সেই লাশ খোঁজার কাজ শুরু করলেন। খবরটার সঙ্গে সঙ্গে তিনি অফিসারকে পাঠালেন। বড় বড় অফিসাররা এখন একসাথে এই তদন্তের কাজে নামলেন। ডিটেকটিভ অফিসাররাও এই তদন্তের কাজ শুরু করেছেন। তদন্তের গতিবিধি নিয়মিত জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। যেদিন সকালে এই খবরখানা কাগজে বেরোয় তার আগে, অর্থাৎ যে রাতে লাশ মর্গ থেকে উধাও হয় সেই রাত থেকেই প্রিয়নাথরা তদন্ত শুরু করেছিলেন। এই ঘটনার খবর অনেক দেরিতে পৌঁছেছিল বলেই প্রথমেই তারা ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। আজকাল সব থানাতেই যেমন টেলিফোনের তার আছে, তখনকার দিনে তেমন ছিল না। সে সময় শহরে এত ফোনের ব্যবহার চালু হয়নি, কাজেই থানাগুলোতেও ছিল না। তখন লোক মারফত খবর পাঠানোর রেওয়াজ ছিল, তাই বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের লোক পৌঁছতে দেরি হয়ে যেত। শহরের বড় রাস্তার উপর একটা ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে।
এই খবর পৌঁছনো মাত্র প্রিয়নাথরা ঘটনাস্থলের উদ্দেশ্যে বেরোন, কিন্তু পৌঁছনোর পর তারা আর সেই লাশ দেখতে পান না। লোকের মুখে শোনেন লাশটা একটা খাটিয়ার ওপর শোয়ানো ছিল, আর সেই খাটিয়া সমেতই উধাও হয়ে গেছে। কেমন করে সেই লাশ ওখানে পাওয়া গেল তা লোকাল থানার এক পুলিশের কাছ থেকে প্রিয়নাথ জানতে পারেন, কিন্তু সেটা উধাও হলো কেমন করে সে বিষয়ে কিছুই জানতে পারা যায় না। যে দারোয়ানের জিম্মায় লাশখানা ছিল সেও কিছু বলতে পারল না। সেই দারোয়ান ওই লাশের সাথেই গেছে নাকি সেই লাশ চুরি যাওয়ার পর সেটা খুঁজতে গেছে তা পর্যন্ত জানা গেল না। তাও সবাই মিলে সেই তদন্তে কোমর বেঁধে নামলেন। আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হলো। কিছু লোকজন সমেত প্রিয়নাথ পাশের জঙ্গলে গিয়ে তল্লাশি করলেন, কিন্তু কোনো রকম খোঁজ খবর পাওয়া গেল না। এভাবে টানা 2-3 ঘন্টা খোঁজাখুঁজির পর অবশেষে যে প্রহরীর জিম্মা থেকে ওই লাশ গায়েব হয়েছে তার খোঁজ পাওয়া গেল। তাকে দেখে মনে হতে লাগলো তার যেন বোধবুদ্ধি লোপ পেয়েছে। তাকে যা যা জিজ্ঞাসা করা হলো কোনো প্রশ্নেরই ঠিকঠাক উত্তর সে দিতে পারল না। কখনো সে আড়ষ্ট হয়ে পুলিশের থেকে দূরে গিয়ে একা একা বসে থাকতে লাগলো, আবার কখনো অনেকবার এক জিনিস জানতে চাইবার পর বেছে বেছে একটা দুটোর অসংলগ্ন উত্তর দিতে লাগলো। তার কাছ থেকে অনেক কষ্ট করে যেটুকু কথা বের করা গেল তার সারমর্ম অনেকটা এই রকম। আমি যখন ওই লাশটাকে পাহারা দিচ্ছিলাম, হঠাৎ কে যেন একটা বলে উঠল, নিজের ভালো চাইলে এখান থেকে চলে যা এখনই। ওখানে সে সময় আমি আর লাশটা ছাড়া আর কেউ ছিল না। সুতরাং হঠাৎ ওই গলা শুনে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কে যে আমাকে ওখান থেকে চলে যেতে বলছে তার কিছুই বুঝে উঠতে পারলাম না। চারদিকটা একবার ভালো করে চোখ বুলিয়ে নিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মানুষের গলার আওয়াজ শুনলাম, অথচ কাউকে দেখতে না পেয়ে আমার ভয় যেন আরো বেড়ে গেল। একবার ভাবলাম লাশটা ফেলে রেখেই এই নির্জন জায়গা ছেড়ে পালিয়ে যাই, কিন্তু পরক্ষণে কর্তব্যে গাফিলতি হবে ভেবে সে ভাবনা ছাড়লাম। হঠাৎ সেই সময় আবার একবার মানুষের গলার আওয়াজ কানে এলো। প্রথমটায় ভেবেছিলাম হয়তো ওই গলার আওয়াজখানা অনেক দূর থেকে আসছে, কিন্তু তারপরই মনে হলো ঠিক যেন আমার পিছনে দাঁড়িয়ে কেউ একটা ফিস ফিস করে বলছে, তুই বামুনের ছেলে, তাই আবার সাবধান করছি, নয়তো এক্ষুনি তোকে উচিত শিক্ষা দিতাম। ভালোয় ভালোয় এখান থেকে চলে যা। সঙ্গে সঙ্গে আমি পেছন ফিরে দেখলাম, কিন্তু কাউকে সেখানে খুঁজে পেলাম না। এদিকে ওই গলা কোথা থেকে আসছে তাও বুঝতে পারলাম না। হঠাৎ ডান দিকের জঙ্গলটা থেকে একটা বিকট হাসির আওয়াজ কানে এলো। প্রথমে তো মনে হলো একজনের গলার আওয়াজ, কিন্তু তারপরেই একসাথে অনেকজন হেসে উঠল। সেদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। সেই হাসির শব্দ থামতেই জায়গাটা যেন মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে গেল। এবার আমি ওখানে চুপচাপ করে বসে থাকতে পারলাম না, উঠে দাঁড়ালাম। তখন আমার যে কি অবস্থা তা আমি জানি। ভয়ের চোটে বুক ঢিপঢিপ করছিল। যেই না আমি উঠে দাঁড়ালাম, অমনি চারিদিক থেকে আবার সেই বিকৃত অট্টহাসির শব্দ যেন আমাকে কোণঠাসা করে দিচ্ছিল। আমার বুক শুকিয়ে গেল। আমি পাথরের মূর্তির মতো সেখানে বসে পড়লাম। ভাবছিলাম কোনো দুষ্ট লোক হয়তো আমাকে ভয় দেখাতে এসব করছে, কিন্তু পর মুহূর্তে আমার ভুল ভাঙল। বুঝলাম আমি কোনো মানুষের কবলে পড়িনি। যে মারা গেছে এই তারই আত্মা। নয়তো যেখানে একটা জনমানুষ নেই সেখানে এমন বিভৎস হাসির আওয়াজ, মানুষের গলার শাসানি এসব আসবে কোথা থেকে? এসব চিন্তা করে আমি ওখানে বেশিক্ষণ আর বসে থাকতে পারলাম না। আবার উঠে দাঁড়ালাম। এবার ভাবলাম যা হয় হোক, আর এখানে নয়। আগে তো নিজের প্রাণ বাঁচাই, তারপর চাকরি। এক্ষুনি পালাতে হবে এখন। কিন্তু অদ্ভুতভাবে আমার পা জোড়া যেন এই সিদ্ধান্তে কিছুতেই সায় দিতে পারল না।
আমি এক পাও এগোতে পারলাম না। উপায় না পেয়ে আমি 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 আবার বসে পড়লাম। কিন্তু তারপরই যা দেখলাম তা আমি 7 জন্মেও ভুলতে পারবো না। দেখলাম লাশ সমেত সেই চৌকিটা আপনা আপনি মাটি থেকে উপরে উঠতে লাগলো। আস্তে আস্তে চৌকিটা আপনা আপনি ঘুরতে শুরু করলো। তারপর একসময় আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। তখনই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর আমি কোথায় ছিলাম, কি কি ঘটেছে সেসব বিষয়ে আমি কিছুই জানি না। যখন জ্ঞান ফিরল দেখলাম আপনারা সবাই লাশ খুঁজতে এসেছেন। প্রহরীটি পশ্চিমের ব্রাহ্মণ, পাঁড়ে পদবী, বহুদিনের পুরনো লোক। প্রায় 20-25 বছর যাবৎ পুলিশের কাজ করছেন। পেনশনের সময় হয়ে এসেছে। নেহাত বোকাশোকা বা একদম অকর্মণ্য হিসেবে কোনো দুর্নাম তার নেই, বরং বেশ চালাক চতুর কাজের মানুষ বলেই সবাই তাকে চিনত। পাঁড়ের কথা শুনে আসলে যে কি ঘটেছিল তার কিছুই প্রিয়নাথ বুঝে উঠতে পারলেন না। যারা এই তদন্তে নিযুক্ত ছিলেন তাদের মধ্যে অনেক দেশীয় লোক ছিলেন, তেমনি অনেক সাহেব ও বাঙালিও ছিলেন, হিন্দুস্তানি ছিলেন, আবার মুসলিমও ছিলেন। পাঁড়ের কথা শুনে কেউ কেউ বললেন, পান্ডে যা যা বলল সেগুলো তো একেবারেই অবাস্তব। তা বলি কি করে? এই মৃত লোকটা নির্ঘাত মরে ভূত হয়েছে আর ওই লাশ গায়েব করেছে। নয়তো একটা নিথর মরা শরীর একা একা যাবে কোথায়? কেই বা নিয়ে যাবে? আর কেনই বা নিয়ে যাবে? একটা লাশ কি কারোর কাজে লাগবে নাকি? কারোর ওই লাশ নিয়ে কিছু করার থাকলে পুলিশের সামনে সেই লাশ পড়ার আগেই সে উধাও করে দিত। তা যখন হয়নি, তার মানে এটা কোনো মানুষের কাজ নয়, নির্ঘাত ভূত পেরাটের কাজ। এই কর্মচারীর কথা শুনে বাকিরা সকলেই অবাক হলেন। ইংরেজ কর্মচারীদের মধ্যে একজন বললেন, এই দেশে এর আগে ভূতের অনেক উপদ্রব ছিল বলে শুনেছি, কিন্তু ইংরেজ শাসন শুরু হওয়ার সাথে সাথেই সেসব অপশক্তি একেবারে অন্য দেশে বগার পার। তাই একজন অপঘাতে মরলে আর কেউ ভূত হয় না। কাজেই ওই কনস্টেবল যা যা বলে চলেছেন তার এক বর্ণও সত্যি নয়। নির্ঘাত পাহারা দেওয়ার সময় ঘুমিয়ে টুমিয়ে পড়েছিল, তাই এখন এইসব গল্প ভাবছে। কিংবা হতে পারে ওর কোনো শত্রু ওকে বিপদে ফেলতে এইভাবে ভয় দেখাচ্ছে। এখন উনি ভয় পেয়ে গিয়ে নিজের দোষ স্বীকার না করে এসব ভুলভাল কথা বলছেন। উনি হয়তো ভাবছেন আমরা যদি ওনার কথায় একবার বিশ্বাস করে নিই তাহলে উনি ওনার কাজের জন্য কোনো রকম শাস্তি পাবেন না, একেবারে ছাড়া পেয়ে যাবেন। সাহেবের কথা শুনে অন্য একজন দেশীয় কর্মচারী বললেন, আমারও কিন্তু এটাই মনে হয়। ওই কনস্টেবল যা যা বলছেন তার এক বর্ণ সত্যি নয়, সবটাই মিথ্যে। কেউ গুরুতরভাবে আঘাত করেই লোকটাকে খুন করেছে। তাই এক্ষেত্রে লাশটা চৌকির ওপর পাওয়ার কোনো রকম কারণই নেই। নির্ঘাত খুনটা করার পর বিশেষ কোনো কারণেই ওই লাশটাকে খাটুলিতে তুলে তারপর নতুন সাদা কাপড়ে শরীরটাকে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখন যে বা যারা এই খুনটা করেছেন তাদের পক্ষে কাজটা করা বেশি যুক্তিযুক্ত, কারণ লাশ পুলিশের হাতে পড়লে তাদেরই বিপদ। তাই সম্ভবত ওইভাবে বডিটা সরিয়ে কোনো নির্জন জায়গায় পুড়িয়ে দিতে চেয়েছিল। এবার ওই জায়গায় পৌঁছে তারা সম্ভবত কোনো বিপদ আঁচ করতে পেরে গা ঢাকা দিয়েছিল। তারপর পুলিশ আসে, কাজেই লাশও আর উধাও করা হয় না। তারপর যখন একে একে সবাই চলে যায় আর ওই একজন মাত্র কনস্টেবল থাকেন, তখন সেই সুযোগে সহজেই তার চোখে ধুলো দিয়ে ওরা লাশ চুরি করে। আর ওই কনস্টেবল যা যা বলছেন এসব নিতান্তই মন গড়া। এই কথা শুনে অন্য একজন বললেন, আচ্ছা, এমনও তো হতে পারে যে ওইখানে ওই লাশটা আনার পর ওরা পাচার করতে বাধা পায় আর তারপর লাশটা ওখানেই ফেলে রেখে ওরা পাশের জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে। তারপর একা ওই কনস্টেবল থাকাকালীন ওরাই ওই জঙ্গলের ভেতর থেকে হেসে কথা বলে এবং সেই কথা শুনে ওই কনস্টেবল ভয় পায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এই সুযোগে ওই দুষ্কৃতীগুলো ওই লাশটা চুরি করে ওখান থেকে পালিয়ে যায়। সেই কারণে ওই মৃতদেহ খুঁজতে আমরা যখন ওখানে পৌঁছই তখন সেই কনস্টেবল ওখানে ছিলেন না। 2-3 ঘন্টা যাবৎ সে ফেরেন না। আর এখন ধরা পড়ে যাওয়ার ভয়ে
খাটিয়া সমেত লাশ উধাও হবার গালগপ্প ফাঁদছেন। যদিও ওই জঙ্গলের ভেতর থেকে আসা হাসি আর ওই কথার আওয়াজ, ওগুলোকে আমি একেবারেই বিশ্বাস করতে পারছি না। এভাবেই কর্মচারীরা যার যা মনে এলো সবই বললেন, কিন্তু আসলে যে ঠিক কি হয়েছিল তা সঠিক জানা গেল না। লাশটা খুঁজে বের করার জন্য সবাই এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করলেন। আশেপাশের সব জায়গায় খবর পাঠানো হলো। আশেপাশের সমস্ত শ্মশান আর কবরস্থানে পুলিশ মোতায়েন হলো। কর্মচারী মাত্রই ওই লাশ খোঁজার কাজে নিযুক্ত হলেন, কিন্তু সে রাতের মধ্যে কেউই কোনো খোঁজ এনে দিতে পারলেন না। এইভাবেই গোটা রাত কেটে গেল। ভোর হওয়ার সাথে সাথে আরও কিছু কনস্টেবল এসে হাজির হলেন। যেখানে এই লাশটা প্রথম পাওয়া গিয়েছিল তার পাশের বাগানে কিছু লোকের বসতি আছে। লোকাল পুলিশ কনস্টেবলরা যখন ওই জায়গায় তল্লাশি করছিলেন তখন প্রথম লাশটা উধাও হয়ে যায়। যে রাস্তার ওপর ওই লাশটা খুঁজে পাওয়া গেছিল তার পূর্ব দিকে বাগান। ওই বাগানের পূর্ব দিকে আরও কিছু বাগান আছে। তাদের কয়েকটার অবস্থা বেশ ভালো, কয়েকটা বাড়িও আছে সেখানে। বাগানের মালিকেরা ওখানটায় থাকে। অন্য বাগানগুলোর অবস্থা অতটা ভালো না হলেও একদম খারাপও নয়। বাগানের ভেতর বাড়িও আছে, পুরনো। কোনো বাগান খালিও আছে, আবার কোনোটায় কেউ থাকে। তবে এই বাগানগুলো ছাড়াও 2-3টে বাগান আছে, তাদের অবস্থা একদমই খারাপ। ভালো ভালো ফুল গাছগুলো মরে গিয়ে তার জায়গায় জংলি গাছের ভিড়। দেখে একেবারে জঙ্গল বলেই মনে হবে। পানা আর শ্যাওলা জমে পুকুরের এমন অবস্থা যে সেই জল কারোর ব্যবহারের উপযুক্তই নয়। ভোর হতে না হতেই প্রিয়নাথরা সেই বাগানের ভেতর ঢুকলেন। ওখানে যতগুলো বাগান ছিল সব কটার ভেতর ঢুকে ভালো করে চারপাশটা তল্লাশি করতে লাগলেন। এক বাগান থেকে অন্য বাগান, এইভাবে কম করে প্রায় 1 মাইলের মতো জায়গা খোঁজাখুঁজির পর তারা একটা পুরনো জঙ্গলের মতো জায়গায় ঢুকলেন। দেখে মনে হলো দিনের বেলায় এই জঙ্গলে কেউ মানুষ খুন করে ফেললেও কেউ জানতে অবধি পারবে না। জায়গাটা যেমন নির্জন তেমন জলা জঙ্গলে ভরা। দিনের বেলায়ও মানুষের ঢুকতে ভয় করবে। ওই বাগানের ভেতর প্রিয়নাথরা 8-10 জন মতো ঢুকেছিলেন, তাই তাদের ভয় না লাগারই কথা। ভালো করে খোঁজাখুঁজি করতে প্রিয়নাথের চোখে পড়ল ওই পরিত্যক্ত জঙ্গলের মধ্যে একটা নতুন খাটিয়া পাতা রয়েছে, আর ঠিক তার পাশে লতায় জড়ানো একখানা কবর। প্রিয়নাথের মনে সন্দেহ দানা বাঁধল। তার মনে হলো যে লাশের খোঁজ চলছে হয়তো সেটা এখানেই পোঁতা রয়েছে। এই ভেবে তারা সেই কবর খুঁড়তে শুরু করলেন। প্রায় 2 হাত গভীর একটা গর্ত খোঁড়ার পর দেখা গেল ভেতরে একটা লাশ রয়েছে, কিন্তু ওই জায়গাটা কবরস্থান নয়। আশপাশে আর কোথাও কোনো মৃতদেহ কবর দেওয়া হয়নি, তাই ওই কবর থেকে লাশটাকে ওরা বের করে আনলেন। দেখে বোঝা গেল ওটা পশ্চিমের দেশের নিচু বংশের কোনো এক হিন্দু লোকের মৃতদেহ। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। লোকাল পুলিশের যে কনস্টেবল প্রথম লাশখানা দেখেছিলেন তিনি দেখা মাত্রই বললেন, যে লাশটা চুরি গেছিল এইটাই সেটা। যে তদন্তে প্রিয়নাথ সহ এতজন কনস্টেবল নিযুক্ত ছিলেন তার একটা সমাধান পাওয়া গেল, কিন্তু এখনও বেশ কিছু জিনিস ওনাদের খুঁজে বের করতে হবে। 1, এই লাশখানা আসলে কার? 2, লাশের মাথায় এত আঘাত কিসের? 3, এই লাশটাকে কারা এনে রাস্তার উপর ফেলেছিল? 4, সেখান থেকে খাটিয়া সমেত লাশটাকে সরিয়েই ছিল কারা? 5, এই লাশটাকে এই জঙ্গলের মধ্যে আনলো কে, আর কেই বা তাকে কবর দিল? আপাতত এই 5টা প্রশ্নের উত্তর ওদের খুঁজে বের করতে হবে, কিন্তু কিভাবে কোন পথে তদন্ত করলে কিনারায় পৌঁছানো যাবে তার কিছুই ভেবেচিন্তে ঠিক করা গেল না। কেউ যে একে খুনই করেছে সে বিষয়ে আর কোনো সন্দেহই নেই, কিন্তু কেন করলো সেটাই দেখার। আর যদি কেউ খুন করবে বলেই একে খুন করে থাকে তাহলে তাকে খাটিয়ার ওপর শুইয়ে নতুন কাপড় চাপা দিয়ে সরিয়ে ফেলতেই বা যাবে কেন? আর যদি লাশটা সরানোই উদ্দেশ্য হয় তাহলে এত বড় রাস্তার মাঝখানে লাশটা ফেলে রেখে পালিয়েই বা যাবে কেন? আর কেনই বা তারপর আবার পুলিশ কনস্টেবলদের চোখে ধুলো দিয়ে সেই লাশ উধাও করে তারপর জঙ্গলের এইখানে এসে কবর দেওয়া হবে? এই লাশটা কার সেটা যদি একবার জানতে পারা যায় তবে সম্ভবত এই খুঁটিনাটিগুলো এক এক করে আপনা আপনি সামনে আসবে। মনে মনে এমনটাই ভেবে প্রিয়নাথ আবার ওই লাশটাকে খাটিয়ার ওপর শোয়ালেন।
তারপর ওখান থেকে বের করে নিয়ে এসে ঠিক যে জায়গায় লাশটা একদম প্রথমে দেখা গিয়েছিল সেখানে খোলা অবস্থায় ফেলে রাখলেন। আশেপাশে লোক জড়ো হয়ে গেল সেই লাশ দেখতে। পথ চলতি লোকজন খানিকক্ষণ দাঁড়িয়ে লাশটাকে আপাদ মস্তক দেখে চলে যেতে লাগলো, কিন্তু এই শরীরটা যে কার তা কেউই চিনে বলতে পারল না। প্রিয়নাথ অল্প কিছুক্ষণ ওখানে লাশটা রেখে তারপর অন্য জায়গায় নিয়ে গেলেন। সেখানেও একইভাবে লাশটা ফেলে রেখে অনেককে দেখতে লাগলেন। যখন দেখলেন ওখানেও কেউ চিনতে পারল না, তখন আবার সেটাকে অন্য জায়গায় নিয়ে গেলেন। এইভাবে প্রায় 2 ক্রোশ এলাকার মধ্যে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় ওই লাশ সবাইকে দেখাতে দেখাতে প্রায় সারাটা দিন কেটে গেল, কিন্তু অদ্ভুতভাবে কেউই সেই লাশ চিনে উঠতে পারল না। প্রিয়নাথ হতাশ হয়ে আবার লাশটাকে সেই প্রথম জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে লাগলেন। ফেরার সময় তিনি দেখলেন রাস্তার পাশে কজন পশ্চিমী লোক তাড়ির ভাঁড় নিয়ে বসে আছে। কি মনে করে প্রিয়নাথ ওইখানে একবার লাশটা নামালেন, বললেন, দেখো তো দেখি, একটু দেখে বলো তোমরা এই লোককে আগে কোথাও দেখেছো কিনা। প্রিয়নাথের কথা শুনে লোকগুলো ওখান থেকে উঠে যাওয়ার তাল করল। প্রিয়নাথ বুঝতে পারলেন ওরা ভয় পেয়ে ওখান থেকে চলে যেতে চাইছে। ওদের বাধা দিয়ে প্রিয়নাথ আবার বললেন, এ কি, আরে আহা, তোমাদের কোনো ভয় নেই। লাশটা দেখে শুধু একবার বলো যে একে চেনো কিনা, কিংবা আগে কোথাও দেখেছো কিনা। প্রিয়নাথের কথা শুনে কি মনে করে ওরা একবার আস্তে আস্তে সেই মৃতদেহের দিকে এগিয়ে গিয়ে লাশটাকে ভালো করে দেখতে লাগলো। বেশ খানিকক্ষণ ধরে দেখে প্রথম লোকটা বলল, আমার তো মনে হচ্ছে কৈলেশ্বর। ঠিক বলছো? এই সত্যি সত্যি ঘোষদের বাগানের ওই কৈলেশ্বর পাশির মৃতদেহ? হ্যাঁ, তো এমনটাই তো মনে হচ্ছে। তাদের মধ্যে থেকেই একজন এবার বলে উঠল, না না, ওটা কৈলেশ্বর নয়, কিন্তু ও বলেই তো মনে হচ্ছে। আরে না রে, কৈলেশ্বর নয়। ওর চেহারা অনেকটা কৈলেশ্বরের মতো হলেও ওইটা কৈলেশ্বর নয়। আচ্ছা, তা এই কৈলেশ্বরটি কে? কৈলেশ্বর পাশি। কি করতো সে? পাখির ব্যবসা করতো, গাছ কাটতো, তারই বানাতো, আমাদেরই মতন তারই বিক্রিও করতো। তা এ থাকতো কোথায়? চৌধুরীদের বাগানে। আর গাছ কাটতো বললে সেটা কোথায়? সেই ঘোষের বাগানে। ওই বাগানের যত তাল গাছ এর কাছে জমা আছে। এই ঘোষীদের বাগান এখান থেকে কত দূর? তা খুব বেশি দূর হবে না, 1 ক্রোশের বেশি তো হবেও না। তাড়িওয়ালাদের কাছ থেকে এই কথাগুলো জানতে পেরে প্রিয়নাথের বেশ উপকার হলো। প্রিয়নাথ ভাবলেন এরা যা বলছে তা যদি সত্যি হয়, আর এটা যদি সত্যিকারের কৈলেশ্বরের লাশই হয়, তাহলেই তদন্তের কিনারা হলেও হতে পারে। এই ভেবে প্রিয়নাথরা সেই লাশ সঙ্গে করে ঘোষেদের বাগানের দিকে চললেন। প্রথমে তাড়িওয়ালারা কিছুতেই যেতে রাজি না হলেও শেষ পর্যন্ত তাদের যেতেই হলো। সেখানে পৌঁছে দেখলেন ওটা পুরনো আর বেশ বড় একটা বাগান। অনেক গাছপালা আছে, 2 বড় বড় পুকুর, কিন্তু বাগানের অবস্থা একেবারেই শোচনীয়। বাগানটা ইটের পাঁচিল দিয়ে ঘেরা হলেও জায়গায় জায়গায় তা ভেঙে গেছে। কোনো কোনো জায়গা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আবার কোনো কোনো জায়গা একেবারেই ফাঁকা। বাগানের সদর দরজাখানা প্রায় সবসময় বন্ধ থাকে। বেশিরভাগ সময় ওটা খোলার কোনো দরকার হয় না। চারপাশের পাঁচিল নানা জায়গায় ভাঙা হওয়ায় সেই সব জায়গা দিয়ে অনায়াসেই বাগানের ভেতর ঢোকা যায়। ওই বাগানের কাছে কয়েকটা জায়গায় 2-4 ঘর লোক বাস করে। তাদের ঘোরাফেরার জায়গা ওই বাগানখানা। কোনো জিনিসের দরকার হলে তারা ইচ্ছে মতো বাগানে ঢুকে ফলমূল নিয়ে যায়। এছাড়াও বাগানের পুকুর থেকে জল নেয়। ওই বাগানের ভেতর ঢোকার জন্য ওদের নিষেধ করার মতো কেউ নেই। সেই বাগানের মাঝখানে একটা প্রাসাদের মতো বাড়ি আছে। দেখলে বোঝা যায় একসময় বাড়িটা ভীষণ সুন্দর দেখতে ছিল, কিন্তু এখন সেই বাড়ির অবস্থা শোচনীয়। কোথাও কোথাও প্লাস্টার খসে পড়েছে, কোথাও কোথাও ফাটল দিয়ে অনবরত বৃষ্টির জল ঢুকে স্যাঁতস্যাঁতে করে দিয়েছে, কোথাও কোথাও ভেঙে পড়েছে দেওয়ালের কিছুটা অংশ। যতগুলো ঘর আছে বাড়িতে কোনোটাই ব্যবহার করার মতো না। শুধু একটা ঘর দেখলে মনে হয় কিছুদিন আগে ঘরটা একবার মেরামত করা হয়েছে, এখনও বোধহয় মাঝে মধ্যে ব্যবহার করা হয়। বাগানের ভেতর যেমন লিচু, আম এসব গাছ আছে, তেমন অনেকগুলো তাল গাছ চোখে পড়ল। গাছগুলো দেখেই বোঝা গেল ওগুলো এখনও কাটা হয় মাঝে মধ্যে, আর ওর রস থেকে
তাড়ি তৈরি করা হয়। প্রিয়নাথরা ওই বাগানের ভেতর ঢুকলে তাদের পিছু পিছু কতগুলো বাচ্চা ছেলে আর মহিলা ঢুকলো। ওদের মধ্যে কেউই ওখানে থাকে না, ওরা অনেক দূর থেকে প্রিয়নাথদের পিছু পিছুই বাড়ি পর্যন্ত এসেছিল। ওদের ভেতরে ঢুকতে দেখে আশপাশের অনেক লোকজন সেই জায়গাটায় পৌঁছল। প্রিয়নাথ এবার ওই লাশটার ওপরে ঢাকা সরিয়ে তাকে আবার একবার ওই জায়গায় রাখলেন। লাশটা দেখে এবার অনেকেই চিনতে পারল। অনেকে বলল, কি তো কৈলাসর গো। প্রিয়নাথরা ওখানে পৌঁছানোর 20 মিনিট কি আধ ঘন্টা পর এক মহিলা কাঁদতে কাঁদতে সেখানে হাজির হলো। তার সাথে আরেকজন ছেলেও এলো। জানা গেল উনি মৃতের স্ত্রী আর ছেলেটি ওর সন্তান। ছেলেটার বয়স 20 বছরের কম নয়, নাম দুবলাল। প্রথম খানিকক্ষণ দুবলাল আর তার মাকে কিছুই জিজ্ঞাসা করা গেল না, কারণ জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার মতো অবস্থায় তারা কেউই ছিল না। দুজনেই জোরে জোরে কাঁদছিল। এভাবে আরও আধ ঘন্টা মতো সময় পেরোলো। আধ ঘন্টা পর দেখা গেল দুবলালের কান্না যেন আগের চেয়ে খানিকটা ঝিমিয়ে এসেছে। সেই সুযোগে প্রিয়নাথ তাকে কিছুটা দূরে নিয়ে গিয়ে অনেক করে বুঝিয়ে শান্ত করলেন। তারপর জিজ্ঞেস করলেন, তোমার নাম দুবলাল? আগে আগে হ্যাঁ। কৈলেশ্বর তোমার কে হয়? আমার 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 বাবা। তা তোমার বাবার এরকম অবস্থা কে করলো বলো তো? তা আমি ঠিক জানি না স্যার। শুনেছিলাম ওই তাড়ি নিয়ে এই বাগানে কী সব গন্ডগোল হয়েছিল। হ্যাঁ, তাড়ি নিয়ে গন্ডগোল? তোমার বাবা তাড়ি পেতেন কোত্থেকে? এই বাগানের সমস্ত তাল গাছগুলোই আমার বাবার জমা। এই গাছের তাড়ি হয়, ওই তাড়ি বেছেই আমাদের দিন চলে স্যার। সেই তাড়ি তোমরা কোথায় নিয়ে গিয়ে বেচো? তোমাদের কি তাড়ির দোকান আছে নাকি? না মশাই, কি বলছেন আপনি? আমাদের নিজেদের কোনো দোকান নেই, আমরা অন্য লোকের তাড়িখানায় গিয়ে বিক্রি করি। আচ্ছা, তুমি বললে তাড়ি নিয়ে তোমার বাবার সাথে কি একটা গন্ডগোল হয়েছিল যেন, তা কার সাথে হয়েছিল ঝামেলাটা? কার সাথে হয়েছিল তা তো আমি জানি না। তাহলে ঝামেলা যে হয়েছিল সে কথা তুমি কেমন করে জানলে? সে আমি যা শুনেছি তাই বলছি। বটে, তা ঠিক কি কি শুনেছো একটু শুনি। শুনেছিলাম বাবার সাথে ওই তাড়ির কারবার নিয়ে কার যেন একটা ঝামেলা মারামারি ছিল। কার সাথে তা তো আমি জানি না, কিন্তু শুনেছিলাম এই বাগানেই কারা যেন এসেছিল তাদের সাথে। এসব তুমি কার কাছে শুনেছো? এই তো এই বাগানের আশেপাশে যেসব লোকজন থাকে তাদের মধ্যেই কয়েকজন ওই বউ মেয়ে কথা বলা বলি করছিল। আচ্ছা, যেসব মহিলাদের ওসব আলোচনা করতে শুনেছিলে তাদের মুখগুলো মনে আছে? দেখলে চিনতে পারবে? হ্যাঁ, মানে নাম ধাম জানি না বটে, কিন্তু চিনিয়ে দিতে পারবো। এই কথা শোনা মাত্র প্রিয়নাথ আর সময় নষ্ট না করে দুবলালকে সঙ্গে করে আশপাশের বসতিতে যান। দুবলাল সেখানকার দুজন মহিলাকে দেখিয়ে বলল, যাদের ওইসব বলতে শুনেছিলাম তাদের মধ্যে এই দুজনও ছিল। সেই মহিলা দুজনকে জিজ্ঞেস করলে তারা প্রথমে সমস্ত কথাই অস্বীকার করলেন। পরে অনেক জোড়াজুড়ি করার পর অন্য দুজন মহিলার নাম করে বললেন, আমরা এসব কিছুই জানি না, ওই দুজনের মুখেই যা শুনেছিলাম। সেই দুই মহিলার নাম চাঁপা আর সুকদেইয়া। প্রথমজন বাঙালি আর অন্যটি পশ্চিম দেশীয়। তাদের প্রিয়নাথ অনেক কথাই জিজ্ঞেস করলেন, কিন্তু ওরা দুজন প্রথমে সমস্ত কথাই অস্বীকার করলেন, যদিও তাদের মুখ দেখেই বোঝা গেল তারা এই বিষয়ে অনেক কিছুই জানেন। প্রিয়নাথ যখন দেখলেন ওদের পেট থেকে কোনো কথাই বের করা গেল না, তখন তিনি সুকদেইয়াকে জেরা করার দায়িত্ব নিলেন এবং অন্য আরেকজন কনস্টেবলের হাতে দিলেন চাঁপার দায়িত্ব। তিনি তাকে দিয়ে খানিকটা দূরে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। প্রিয়নাথ ততক্ষণে চাঁপাকে জেরা করতে শুরু করেছে। তুমি এই বাগানে কেন এসেছিলে? জল আনতে বাবু। একাই নাকি সঙ্গে আরো কেউ ছিল? সুখদেইয়াও এসেছিল বাবু। আসলে আমরা দুজনে একই জায়গায় থাকি, তাই একই সাথে জল আনতে আসি। একটু মনে করে বলো তো, তোমরা যখন বাগানের ভেতর ঢুকেছিলে সেই সময় কৈলেশ্বর কোথায় ছিল? ওকে আমরা প্রথমে দেখতে পাইনি, কিন্তু যখন ওই ঝামেলা বাঁধলো তখন উত্তর দিকের একটা তাল গাছের তলায় ওকে দেখতে পেয়েছিলাম। এই ঝামেলাটা কার সাথে বেঁধেছিল? সেই বাবুর সাথে। কোন বাবুর সাথে? যে বাবু ওকে মেরেছিল সেই লোকটা। তিনি কে? নাম তো জানি না। তাকে আর কখনো কোথাও দেখেছো নাকি? হ্যাঁ, সে অনেকবার দেখেছি। কোথায় থাকেন তিনি? তা তো ঠিক জানি না, কিন্তু তিনি প্রায় এই বাগানে আসেন।
মনে হয় বাগানখানা ওনারই। তাকে দেখলে তুমি চিনতে পারবে? তা পারবো না কেন, তাকে কতবার দেখেছি। আচ্ছা, লোকটাকে ঠিক কেমন দেখতে বলো তো? দেখতে তো বেশ ভালোই, ফর্সা, বয়স ওই 20 কি 22-এর বেশি হবে না। লোকটা কি এখানে একাই এসেছিল? না, সঙ্গে আরো একজন ছিল। সেও কি বাঙালি নাকি? বাঙালি বলে তো মনে হলো না, ওদের সবার মাথায় সাদা টুপি ছিল। আচ্ছা, তো সেই বাবুর মাথায়ও টুপি ছিল তার মানে? হ্যাঁ, ওনার মাথায়ও ছিল। আচ্ছা, এবার বলো তো, সেই বাবুর সাথে কৈলেশ্বরের ঝামেলার কতটুকু ঠিক তুমি নিজের চোখে দেখেছো? আমরা যখন ওই জল নেবার জন্য বাগানের মধ্যে ঢুকেছিলাম, সেই সময় কৈলেশ্বর যে কোথায় ছিল তা আমরা কেউ দেখিনি, কিন্তু সেই সময় ওই বাবু আরও কজন সাঙ্গপাঙ্গ নিয়ে ওই বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ না, আমি বেচবো না, এইরকম একটা আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কোনো কিছুই দেখতে পেলাম না, কারণ তখন আমরা জল নিতে পুকুরে নেমেছিলাম। নিচ থেকে উপরে কিছুই দেখতে পাওয়া যায় না কো। আমরা যখন জল নিয়ে উপরে উঠে আসছি, তখন দেখি কৈলেশ্বরের হাতে এক ভাঁড় তাড়ি রয়েছে। ওই বাবুদের মধ্যে একজন কৈলেশ্বরের হাত থেকে ওই তাড়ি কেড়ে নিতে চাইছেন, কিন্তু কৈলেশ্বর কিছুতেই দিচ্ছেন না। কথাবার্তা ওই বাবু খুব রেগে গেলেন, আর তারপর বললেন, পয়সা নিয়েও যদি তাড়ি না দেয় তবে ওকে মার। এই বলতে বলতে তিনি কৈলেশ্বরের দিকে দৌড়ে এলেন। ওখানে টাটকা জার দেওয়া একটা কাঠের টুকরো পড়েছিল, বোধহয় কৈলেশ্বরই ওটা ওখানে রেখেছিলেন। সেই কাঠ দিয়ে ওই বাবু কৈলেশ্বরের মাথায় সচরে একটা বাড়ি মারলেন। সঙ্গে সঙ্গে কৈলেশ্বর ওখানে পড়ে গেলেন। তাকে আর নড়তে চড়তে দেখলাম না। আমরা এসব দেখে খুব ভয় পেয়ে গেছিলাম বাবু। তারপর আমরা তাড়াতাড়ি নিজেদের বাড়ি ফিরে গেছিলাম। বাগানের দরজার কাছে ওই বাবুদের গাড়ি দাঁড় করানো ছিল। বাড়ি ফিরে গিয়ে আমরা পাড়ার আরও কজন বৌঝিকে সব ঘটনার কথা বলেছিলাম। সব শুনে আমরা 7 জন বউ একসাথে আবার ওই জায়গায় আসি কি হলো তা দেখতে। তখন সন্ধে হয়ে গেছে, কিন্তু আমরা সেখানে পৌঁছে না ওই বাবুদের আর না কৈলেশ্বরকে কাউকে দেখতে পেলাম না। এমনকি দেখলাম বাবুদের গাড়িগুলো ওখানে আর নেই কো। তখন ভাবলাম হয়তো কৈলেশ্বর বাড়ি ফিরে গেছে আর বাবুরাও যে যার মতো চলে গেছেন। এই ভেবে আমরাও নিজেদের বাড়ির দিকে এগোলাম। না, আমার মাথায় একবারও এই চিন্তা আসেনি যে কৈলেশ্বর মারা গেছে বা ওর লাশ সরানো হয়েছে। এখন বুঝতে পারছি বেচারা ওই মাথার আঘাতখান সহ্য করতে না পেরেই নিঘাত মারা গেছে। চাঁপার কথা শুনে মোটামুটি কি কি ঘটেছিল তা প্রিয়নাথ আন্দাজ করতে পারলেন। ততক্ষণে সেই কনস্টেবলের জেরাও শেষ হয়েছে। সে এসে বলল, সুখদেইয়া সব কথা স্বীকার করেছে। কি কি স্বীকার করেছে শুনতে প্রিয়নাথ বুঝলেন দুজনের বয়ানই এক। চাঁপা আর সুখদেইয়ার কাছ থেকে প্রিয়নাথরা যা যা জানতে পারলেন তাতেই তারা বুঝলেন যে এই তদন্তের কিনারা হতে আর বেশি বাকি নেই। কারণ ওদের বয়ান অনুসারে একথা স্পষ্ট বোঝা যায় যে বাগানের ওই বাবুর হাতেই কৈলেশ্বরের মৃত্যু হয়েছে। ওনার করা মাথার আঘাতেই সে মারা গেছে, এটা প্রমাণিত। সেই বাবুর সাথে আরও কিছু লোকজন, গাড়ি ঘোড়াও ছিল, আর ঘটনার খানিকক্ষণের মধ্যেই সেই সব সমেত বাবু উধাও হয়ে যান। সুতরাং নির্ঘাত তিনি খুন করে তারপর ধরা পড়ে যাওয়ার ভয় পালিয়েছেন, আর ওই লাশও তিনিই লোপাট করেছেন। তাছাড়া অতজন লোক হাত না লাগালে এত তাড়াতাড়ি ওই লাশটা সরানো সম্ভব হতো না। তাই এখন শুধু জানতে হবে এই লোকগুলো কারা, তাহলেই পুরো রহস্য সমাধান হবে। প্রিয়নাথ সেই বাগান থেকে বেরিয়ে ওর পাশে থাকা অন্য আর একটা বাগানের মধ্যে ঢুকলেন। নতুন করে যে বাগানে ঢোকা হলো তার অবস্থা আগের বাগানটার থেকে কম শোচনীয়। ওই বাগানে ঢুকে প্রিয়নাথ দেখলেন ওখানে 3 জন উড়ে মালি রয়েছে। ওদের ডাকলে ওরা প্রিয়নাথের সামনে এলো। তাদেরকে এই বাগানটার কথা জিজ্ঞেস করলে কেউই কোনো রকম ঠিকঠাক উত্তর দিতে পারল না। বাবু, আমরা এই কাজে নতুন, মাত্র 3 মাস হলো আমরা এই বাগানের কাজে যোগ দিয়েছি। কার বাগান আমরা জানি না। আমাদের সর্দার মালি আছে, আমাদের সর্দার মালি আজ 10 দিন যাবৎ দেশে গেছে। উনি এখানে অনেক বছর যাবৎ কাজ করছেন, ওনার কাছে এসব খবর আছে। যে সময় প্রিয়নাথ মালিদের জিজ্ঞাসাবাদ করছিলেন সেই সময় 1-2 করে 4-5 জন মতো লোক জমে গেল। ওদের কথোপকথন শুনে সেই ভিড় থেকেই একজন বললেন,
আপনারা যে বাগানের খোঁজ করছেন সেই বাগানের শম্ভু নামে একজন মালি অনেক দিন যাবৎ কাজ করেছেন, কিন্তু ইদানিংকালে তিনি আর নেই। ওই বাগানের অন্য পাশে যে বাগানটা আছে এখন সেই বাগানে কাজ করেন। তাকে একবার জিজ্ঞাসা করলে ওই বাগান আসলে কার বলে দিতে পারবে। এমন কেউ চাইলে আপনাদের তার বাড়ি পর্যন্ত চিনিয়ে দিতে পারে, কারণ যখন ওই বাগানে কাজ করত তখন নিঘাত সে মালিকের বাড়ি গেছে, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। এই কথাটা শোনা মাত্র প্রিয়নাথ আর বিন্দুমাত্র সেখানে সময় নষ্ট করলেন না। যে বাগানে শম্ভু মালি থাকে সেখানে চললেন। ওই বাগানে গিয়ে শম্ভুর খোঁজ করা মাত্রই তাকে দেখতে পেলেন। বাগানের দরজার পেছন দিকের একটা গুদাম ঘরে সে সময় সে খাবার রান্না করছিল। ডাকা মাত্রই শম্ভু তাদের সামনে এসে হাজির হলো। যে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য প্রিয়নাথ এত দূর এসেছিলেন সেই প্রশ্নটা জিজ্ঞেস করা মাত্রই শম্ভু বললেন, প্রায় 3 বছর হলো আমি ওই বাগানের কাজ ছেড়ে দিয়েছি, সুতরাং এই 3 বছরের কোনো খবর আমি বলতে পারবো না। 3 বছর আগে, অর্থাৎ যখন আমি ওখানে কাজ করতাম, তখন এই বাগান ছিল বড় বাজারের একজন ক্ষেত্রীর। প্রায় 4 বছর হলো ওনার মৃত্যু হয়েছে। তার মারা যাওয়ার 1 বছর পর পর্যন্ত আমি এই বাগানে কাজ করতাম। তারপর ওই কাজ ছেড়ে এই বাগানের কাজে ঢুকি। আচ্ছা, যে সময় তোমার পুরনো মালিক মারা যায় সেই সময় তার আর কে ছিল? ওনার বউ আর 2 ছেলে ছিল। ছেলে দুটো কত বড়? একজনের বয়স বোধহয় 10-12 বছর হবে, আর অন্যজন তার থেকে 2-1 বছরের বড় হবে। তা আপনি ওখানকার কাজটা ছাড়লেন কেন? আসলে মালিক মারা যাওয়ার পর থেকেই ওদের অবস্থা খারাপ হয় দিন দিন। তাও কষ্টে সৃষ্টে 1 বছর রাখে, তারপর ছাড়ায়। এই সময় শুনেছিলাম ওরা নাকি সুযোগ পেলেই বাগান বিক্রি করে দেবে। বিক্রি করেছিল কিনা বলতে পারবে? তা তো বলতে পারবো না বাবু। বাগানে যখন তুমি কাজ করতে তখন কোনোদিনও তোমার মালিকের বাড়ি গেছো নাকি? তা যাব না কেন, প্রায় রোজই যেতে হতো ওই বাগানের ফলমূল তরি তরকারি সব নিয়ে। তোমার কাজ চলে যাওয়ার পর আর কখনো গিয়েছিলে ওই বাড়িতে? সে 1-2 বার গেছিলাম বই কি, কিন্তু গত 2 বছরের মধ্যে আর একবারও মুখ হইনি। তোমার কাজ যাওয়ার পর মালিকের ছেলেদের সাথে আর কোনোদিনও দেখা হয়েছিল? ছোট বাবুর সঙ্গে তেমন একটা দেখা সাক্ষাৎ হতো না বটে, কিন্তু বড় বাবুর সাথে প্রায়ই হতো। বড় বাবুর সাথে তোমার কোথায় দেখা হয়? উনি কি যান নাকি নিজের বাগানে? এ বাগানে উনি কখনোই আসেন না, তবে মাঝে মধ্যে ওনার বাবার বাগানে যান বটে, তখনই মাঝে সাঝে দেখা হয়। শেষ কবে নাগাদ দেখেছো? তাও 8-10 দিন হবে। তখন কি তিনি একা এসেছিলেন? না বাবু, ওনাকে কখনোই আমি একা আসতে দেখিনি। ওনার সাথে 3-4 জন করে লোক থাকে। আগে ওদের তো আমি চিনি না, ওদের নাম কি, বাড়ি কোথায়, সেসব কিছুই জানি না। শুধু মাঝে মধ্যে ওদের সাথে কয়েকটা মেয়ে ছেলেকেও আসতে দেখেছি, এই যা। তোমার বড়বাবুর এখন তাও বয়স কত? এখন ভালোই বড় হয়েছেন, জোয়ান মরদ যাকে বলে। প্রিয়নাথ শম্ভুর কাছ থেকে সমস্ত কথা শুনে তাকে একবার তার পুরনো মালিকের বাড়িটা দেখিয়ে দিতে বললেন। প্রথমে সে কিছুতেই রাজি হচ্ছিল না, পরে তাকে নানা রকম ভয় আর লোভ দেখাতে শেষ পর্যন্ত সে বাড়িখানা চিনিয়ে দিল। শম্ভু প্রিয়নাথদের নিয়ে বড় বাজারের ভেতরে ঢুকল। তারপর একটা বাড়ি দেখিয়ে দিয়ে বলল, এটাই তার আগের মালিকের বাড়ি। শম্ভু যে বাড়ি দেখালো, প্রিয়নাথ সেই বাড়ি অনেক আগে থেকেই চেনেন। শুধু চেনেন বললে ভুল হবে, সেই বাড়ির মালিকের সাথে তার ভালো আলাপও রয়েছে। উনি সওদাগর অফিসে কাপড়ের দালালি করতেন, বড় দালালদের মধ্যে একজন। তার অফিসে আবার অনেক ছোট ছোট দালালও কাজ করত। সওদাগর সাহেবদের মধ্যে অনেকেই ওনাকে বেশ খাতির করে চলতেন, আর তার হাতে অনেক কাজও দিতেন, তাই তাদের উপার্জনও বেশ ভালোই ছিল। একবার এক জুয়াচোর কিছু কাপড় নিয়ে তার সাথে জোর চুরি করেছিল। সেই তদন্তেই প্রিয়নাথের সঙ্গে তার আলাপ হয়েছিল। তদন্তের প্রয়োজনেই বেশ কয়েকবার ওনার বাড়িতেও গিয়েছিলেন, কিন্তু তার মারা যাওয়ার পর প্রিয়নাথ আর সেই বাড়িতে যায়নি। ওনার যে 2 ছেলে ছিল তা প্রিয়নাথ জানতেন, তবে এখন তাদের কি অবস্থা সে বিষয়ে প্রিয়নাথের কোনো ধারণা নেই। ছোটবেলায় সেই ছেলে দুটোকে প্রিয়নাথ অনেকবার দেখেছিলেন, এমনকি
তারাও ওকে চিনত। প্রিয়নাথ ওদের বাড়িতে গিয়ে দেখলেন ছোট ছেলেটা বাইরের ঘরে বসে আছে। প্রিয়নাথকে দেখা মাত্রই সে চিনতে পারল। তাকে বসতে বলে সে জিজ্ঞেস করল, অনেকদিন পর দেখা হলো, তা কি মনে করে? হ্যাঁ, বড়বাবুর সাথে একটু দরকার ছিল, ওনার সঙ্গেই দেখা করতে এসেছি। প্রিয়নাথের কথা শুনে ছেলেটা বাড়ির ভেতর চলে গেল। তার দাদাকে ডেকে নিয়ে এলো। তিনিও প্রিয়নাথকে চিনতে পারলেন। বড়বাবু বললেন, আপনি আমাকে ডেকেছেন? বলুন, আমি বড়বাবু, কি দরকার? একটু দরকার আছে তোমাকে আলাদা করে। আমি 2-4টি কথা জিজ্ঞেস করতে চাই, তাই এখানে এসেছি। প্রিয়নাথের কথা শোনা মাত্র ওর ছোট ভাই সেখান থেকে উঠে চলে গেল। সেই সময় ওই ঘরে প্রিয়নাথ আর বড়বাবু ছাড়া কেউ ছিল না। দেখো, গতকাল তুমি বাগানে গিয়ে যা যা করে এসেছো, তা যে কি পরিণাম হতে পারে তা আমি স্পষ্ট বুঝতে পারছি। তোমার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণও পাওয়া গিয়েছে। এখন তারা যদি আদালতে গিয়েও একই বয়ান দেয়, তবে কিন্তু তোমাকে বড় শাস্তির থেকে আর কেউ বাঁচাতে পারবে না। তাই বলছি, এখন কি করবে ভেবেছো? আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না। রাগের মাথায় একটা কাজ হয়ে গেছে। এখন কি করে এই বিপদ থেকে মুক্তি পাবো আমি জানি না। আপনি আমার বাবার বন্ধু, বাবা এখন আর নেই। আপনি এখন আমাদের অভিভাবকের মতো। বুঝতে না পারে হঠকারিতায় এত বড় একটা ভুল করে ফেলেছি যে। আচ্ছা আচ্ছা, এর থেকে কি কোনো উপায়ের পথ নেই? হ্যাঁ, দাঁড়াও দেখছি। তার আগে যা যা হয়েছিল সেই পুরো ঘটনাটা আমাকে একবার বলো দেখি। যারা সাক্ষ্য দিচ্ছে তারা আদৌ সত্যি বলছে কিনা সেটা একটু দেখি। বেশ, আমি আপনার কাছে কিছুই লুকাবো না। যা যা হয়েছে সবটাই আমি খুলে বলছি। বাবা মারা যাবার পর আমি প্রচুর টাকার মালিক হয়েছি ভেবে অনেকেই আমার সাথে আলাপ জমাতে আসে। আমার খুব কাছের বন্ধু হওয়ার চেষ্টা করে সবাই, আর আমার থেকে সময়ে অসময়ে কিছু কিছু পয়সাও নিতে লাগে। আস্তে আস্তে বেশ বদগুণে অভ্যেস হয়ে পড়ি আমি। কুসঙ্গে পড়ে আমার স্বভাব চরিত্র খারাপ হতে শুরু করে। আমার বাগানে প্রায়ই সেসব বন্ধুদের সাথে যেতাম। তারপর খাওয়া দাওয়া আমোদ উল্লাদ করে ফিরে আসতাম বাড়িতে। সেদিনও তাই হয়েছিল। আমরা গল্প গুজব আমোদ উল্লাদ করে ফেরার আগে দেখি এক পাশি বাগানের তাল গাছ থেকে তারই ভাঁড় করে নিয়ে যাচ্ছে। ওই পাশিকে আমরা আগে থেকেই চিনতাম। আমাদের বাগানের সব কটা তাল গাছই ও জমা নিত। আমাকে একজন বলল টাটকা তারি খেয়ে দেখতে। তার স্বাদ নাকি যেমন মিষ্টি তেমনি খাবার পরেও নেশা লাগে। তখনই আমার মাথায় হুজুক চলে গেল, ওই তারি আমাকে খেতেই হবে। আমরা দল বেঁধে ওর দিকে এগিয়ে গেলাম। দেখলাম ততক্ষণে গাছ থেকে ভার নিয়ে নামছে পাশি। আমাদের ওদিকে এগিয়ে আসতে দেখে কি ভাবলো কি জানি না, যে ভাঁড়খানা ও নিয়ে নিচে নামছিল তা আবার ওই গাছের ওপরই বেঁধে রেখে ও শুধুই নিচে নেমে এলো। আমরা বারবার ওকে ভাঁড় নামাতে বললাম, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। আমরা এও বললাম যে দাম দিই তারি নেব, কিন্তু সে মানল না। ওই ব্যবহার দেখে আমাদের মাথার গরম হয়ে গেল। রেগে গিয়ে ওকে গালি দিতেই ও তার চেয়েও অশ্রাব্য ভাষা আমাকে গালাগালি করতে লাগলো। ওই ছোট লোক পাশির মুখ থেকে গালি যেন আমার সইল না। রাগে হিতাহিতে জ্ঞান শূন্য হয়ে ওর দিকে তেড়ে গেলাম। ওখানে গাছের নিচেই ওদের কাটারিতে শান দেওয়ার একটা কাঠ পড়েছিল। সেটাকে তুলে নিয়ে পাশির মাথায় মারলাম। মুহূর্তে পাশি মাটিতে লুটিয়ে পড়ল। হুঁশ ফিরতে বুঝলাম ওর মাথা ফেটে গেছে, রক্তে মাটি ভিজে গেছে। পাশি নিস্তেজ হয়ে পড়ে আছে, মারা গেছে। এই অবস্থায় দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। তখন আমার ঠিক কি করা উচিত ছিল আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি একটু দূরে গিয়ে বসলাম। যারা এতদিন আমার বন্ধু সেজেছিল তারা সুযোগ বুঝে আমাকে ওখানে ফেলে একে একে সবাই কেটে পড়ল। তারা কে কোথায় আছে আমি এখনো তা জানি না। ইতিমধ্যে আর কারোর সাথে দেখা হয়নি। সবাই ওই বিপদে আমাকে ছেড়ে সরে পড়ল। শুধু একজনই গেল না, সে আমার বাবার এক পুরনো চাকর। আমার বাবা মারা যাবার পর ও আমাদের ছেড়ে যায়নি। সে কাউকে কিছু না বলে চুপি চুপি নিজের চাদর লাশের মাথায় চাপা দিয়ে ভালো করে বেঁধে দিল। আমার গাড়ি বাগানের বাইরেই ছিল। সে সেই গাড়িতে লাশটা তুলল, তারপর আমাকেও তুলল আর নিজেও উঠল। তাড়াতাড়ি সেই জায়গা থেকে আমরা পালিয়ে গেলাম।
যাওয়ার সময় কোচম্যান যে কি বলল আমি তা ঠিক বুঝে উঠতে পারলাম না। গাড়ি চলতে লাগলো। অবশেষে আমি তাকে জিজ্ঞেস করলাম, এই লাশটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ওই লাশ এখনো ওই বাগানের মধ্যে পড়ে থাকলে আপনাকে সহজে ধরে ফেলবে। একমাত্র যদি কোনোভাবে ওই লাশকে আমরা লুকাতে পারি, মানে যদি ওই পুলিশের খোঁজ না পায়, তখন গিয়ে আপনি নিরাপদ। হ্যাঁ, একবার যদি আমরা ধরা পড়ি, আমাদের কপালে যে কি নাচছে তা ঈশ্বরই জানেন। তাই আপনি এখন একদম চুপ থাকবেন, চুপ একদম। বাবু, আমি যা করছি আমায় করতে দেন, কেমন? এরপর আমি আর কিছুই বলিনি, চুপচাপ পুতুলের মতো সেই গাড়িতে বসে থাকি। সন্ধ্যের পর সেই গাড়িটা এক জায়গায় এসে থামলো। সেখানে ওই চাকরটা গাড়ি থেকে নামলো, সাথে অন্য একজন লোক ডেকে আনলো। সে কে, তার কি নাম আমি কিচ্ছু জানি না। ওরা দুজনে মিলে ওই লাশটাকে গাড়ি থেকে বের করে একটা গাছের আড়ালে রাখলো। আমাকে বলল বাড়ি ফিরে যেতে। আমি কোনো কথা না বলে চুপচাপ গাড়ির মধ্যে বসে রইলাম। আস্তে আস্তে এক সময় গাড়ি আমার বাড়ির সামনে এসে থামলো। এরপর ঠিক কি হয়েছিল আমি জানি না। সেই রাতে আমার সেই চাকরটাকে আমি আর দেখতে পেলাম না। পরের দিন সকালে তাকে দেখতে পেয়েছিলাম বটে। তাকে জিজ্ঞেস করে সে বলেছিল, আরে এখন আপনাকে ওসব কথা জানতে হবেই নি বাবু, যা হয়েছে আপনাকে পরে সব বলবো, কেমন? ব্যাস, আমি যেটুকুনি জানি সবটাই আপনাকে বললাম স্যার। এখন আপনার যা কর্তব্য আপনি তাই করবেন। বড়বাবুর কথা শুনে প্রিয়নাথ বুঝতে পারলেন তিনি একটাও মিথ্যে কথা বলেননি। যা সত্যি ঘটেছে তাই বলেছেন। যে চাকর লাশ উধাও করেছিল সে সেই সময় বাড়িতেই ছিল। সে ঠিক কীভাবে লাশখানা সরালো জানতে প্রিয়নাথ তাকে ডাকালেন। আপনার সেই চাকরকে একবার ডাকুন। তিনি ঠিক কিভাবে লাশটা মাটিতে পুঁতলেন তাও তো একবার জানতে হবে বই কি। চাকরটি আসতেই প্রিয়নাথ দেখলেন সেও ওনার পরিচিত। বড়বাবুর বাবার সাথে ওকে অনেকবার দেখেছেন। সেও প্রিয়নাথকে দেখা মাত্রই চিনতে পারল, তাকে প্রণামও করল। কেমন করে সে সেই লাশ সরিয়েছিল জিজ্ঞেস করায় প্রথমটায় সে কিছুই বলতে রাজি হলো না। পরে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করানো গেল। সে বলল, যেখানে আমরা লাশটাকে গাড়ি থেকে নামিয়েছিলাম সেটা শহরতলির একটা জঙ্গলে ভরা জায়গা। ওখানে আমার এক বন্ধু থাকে। এই কাজটা করতে আমার সেই বন্ধু আমাকে সাহায্য করেছিল। তাকেও আমি প্রথমে সব খুলে বলিনি, মিথ্যে কথা বুঝিয়ে তাকে এখানে নিয়ে এসেছিলাম, আর তার সাহায্যেই লাশটা সরাতে আর লুকোতে পেরেছিলাম। বাহ, তোমার বন্ধুকে তুমি কি বলেছিলে আর কিভাবেই বা লাশটা সরিয়েছিলে? ওই লাশটা গাড়ি থেকে নামানোর পর আমি আমার মালিককে ওই গাড়িতেই বাড়ি ফিরে যেতে বলি। তিনি বেরিয়ে যাওয়ার পর আমি আমার সেই বন্ধুকে ওখানে ডাকি আর বলি, ইনি আমার অনেক দিনের বন্ধু, বুঝলে, আমরা একসাথেই কাজ করতাম মালিকের বাড়িতে। আজকে হঠাৎ এ মালিকের বাড়ির ছাদ থেকে পড়ে গেছে, মাথা ফেটে সেখানেই মারা গেছে। কিন্তু এখন এই ঘটনা যদি 5 কান হয় তাহলে পুলিশ এসে শুধু শুধু একটা ঝামেলা তৈরি হবে। তাই আমি লাশখানা এখানে নিয়ে এসেছি, বুঝলে। ঠিক করেছি আমাদের বাগানগুলোর একটা বাগানে যদি পুঁতে ফেলা যায় তাহলে শরীরটা আর কেউ খুঁজে পাবে না, আর আমার মালিকেরও কোনো রকম বিপদ হবে না। কিন্তু ভাই, তুমি যদি কাজে আমার সাহায্য না করো তাহলে আমার একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এটাকে শুধু বন্ধুর সাহায্য বলে ভেবো না, তোমারও লাভ টাভ কিছু হবে। কিছু টাকা তুমি তোমার খাটনির দাম হিসেবে পাবে। প্রথমে আমার বন্ধুটি কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু পরে বারবার অনুরোধ করায় রাজি না হয়ে পারল না। অনিচ্ছা সত্ত্বেও সে কাজ করতে রাজি হলো। ওর সাহায্যেই আমি একখানা খাটিয়া আর একটা নতুন কাপড় জোগাড় করে ওই লাশটাকে সেই খাটিয়ায় শুইয়ে আবার নতুন কাপড় দিয়ে চাপা দিলাম, আর আমরা দুজন খাটিয়া বয়ে নিয়ে যেতে লাগলাম। তারপর হঠাৎ মনে হলো আমরা লাশটা নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু মাটি খোঁড়ার জন্য কিছু তো আনিনি। এই ভেবে রাস্তার ধারে লাশটা নামিয়ে আমার ওই বন্ধুকে একটা কোদাল আনতে পাঠালাম। একটু পরে দূরে বসে আমার সেই বন্ধুর ফেরার অপেক্ষা করতে লাগলাম।
তখন রাত হয়ে গেছে। কিন্তু আমার বন্ধু ফেরার আগেই কেমন করে খবর পেয়ে পুলিশ ওখানে এসে হাজির হলো। কথাবার্তায় মনে হলো একজন হেড কনস্টেবলও আছেন। তিনি ভালো করে লাশটা পরীক্ষা করতে লাগলেন। তারপর কি মনে করে ওনারা সবাই লাশটা ওখানে রেখে চলে গেলেন। শুধু একজন কনস্টেবল পাহারাদার হিসেবে রইলেন। খানিকক্ষণ পর আমার সেই বন্ধু কোদাল আর শাবল নিয়ে হাজির হলো। চারদিকটা বেশ নির্জন হয়ে এলো। শুধু হাওয়ার তোড়ে বড় রাস্তার ধারের বড় বড় গাছপালাগুলো শনশন আওয়াজ করছিল, তাছাড়া আর কিছুই কানে আসছিল না। আমি যেখানে বসেছিলাম সেই জায়গাটা ওই জায়গার থেকে খানিকটা দূরে আর একটা গাছের আড়ালে, তাই আমাদের চট করে দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু আমরা মাঝে মাঝে ওই জায়গা থেকে উঠে ওই কনস্টেবল কি করছিল তার দিকে নজর রাখছিলাম। সেই সময় কনস্টেবলকে দেখে আমরা বুঝতে পারলাম উনি বেশ ভয়ে আছেন। এবার ওই কনস্টেবলকে কি করে আরেকটু ভয় পাইয়ে আমাদের কাজটা সহজে উদ্ধার করা যায় সেই ফন্দি করতে লাগলাম। উনি আরও ভয় পায় কিনা দেখতে আমরা বিকট গলায় চিৎকার করে উঠলাম। দেখলাম আমাদের চিৎকার শুনে কনস্টেবল ভয় একেবারে অজ্ঞান হয়ে গেছে, সেখানে পড়ে রয়েছে। ওনার এই অবস্থা দেখে আমরা সময় নষ্ট না করে দুজনে মিলে তাড়াতাড়ি খাটিয়াটা তুলে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেলাম। কিছু দূর গিয়ে আমরা একটা পুরনো বাগানের মধ্যে এসে হাজির হলাম। ওই বাগানের এই অবস্থার কথা আমি আগে থেকেই জানতাম। সেখানেই একটা গর্ত খুঁড়ে আমরা ওই লাশটাকে কবর দিয়ে ওখান থেকে চলে গেলাম। সব কাজ শেষ করে আমরা যখন বাড়ি ফিরলাম তখন আর রাত তেমন নেই। এরপর যে ঠিক কি হয়েছে আমি জানি না। প্রিয়নাথের আর কিছু জানতে বাকি রইল না। বড়বাবুর সাথে যেসব লোকরা ওই বাগানে যাতায়াত করত আর ওই চাকরটির যে বন্ধুর সাহায্যে ওই লাশটা পোঁতা হয়েছিল তাদের পিছু করতে প্রিয়নাথের সাথে যেসব কনস্টেবলরা এসেছিলেন তাদের সবাইকেই তিনি পাঠিয়ে দিলেন। শুধু প্রিয়নাথ একা সেখানে রইলেন। বড়বাবুর ছোট ভাই, যার সাথে প্রিয়নাথের সবার প্রথমে দেখা হয়েছিল, তিনি তাদের সেখানে রেখে চলে গেলেন। খানিকক্ষণ পর একজন নামজাদা ফৌজদারি মামলার উকিলকে সঙ্গে করে নিয়ে এলেন। উকিল এলে প্রিয়নাথের সঙ্গে দু চারটে কথা বলে সেই জায়গা থেকে চলে গেলেন। প্রিয়নাথ বড়বাবু আর সেই চাকরকে সঙ্গে নিয়ে যেতে ভুললেন না। সেই উকিলও অন্য একটা গাড়িতে তাদের সাথেই গেলেন। তদন্তের পুরো সময়টাই তিনি সাথে সাথে রইলেন। বড়বাবু আর সেই চাকর প্রিয়নাথের কাছে যা যা স্বীকার করেছিল কোনোটাই আর কারোর সামনে খুলে বলল না। এমনকি বড়বাবুর সাথে বাগানে যাওয়া লোকগুলো আর সেই চাকরের বন্ধুটিও পুলিশের কাছে একদম প্রথমে একটা দুটো কথা স্বীকার করলেও পরে পুরোটাই অস্বীকার করলেন। মোকদ্দমার মীমাংসা যাই হোক না কেন, পুলিশের কাজ শেষ। এই মামলার আসল সত্যিটা যে প্রিয়নাথরা কোনোদিনও জানতে পারবেন না তা আশা করেননি। কিন্তু ঘটনাচক্রে আসল কথা সব সামনে এসে গেল আর মামলার সমাধানও হলো। শেষ পর্যন্ত সেই বড়বাবু আর তার চাকরকে আসামি করতে হলো। বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হলো। ম্যাজিস্ট্রেট কোর্টে ও সাক্ষীদের জবানবন্দি দপ্তরের জবানবন্দি মাফিকই হলো। আসামি পক্ষে একজন ব্যারিস্টার তা খুব মন দিয়ে শুনলেন। লোকাল পুলিশ কর্মীরা কেমন করে সবার প্রথমে এই লাশের খবর পেয়েছিলেন তার বর্ণনা করলেন। যে কনস্টেবল লাশ উধাও হওয়ার গল্প বলেছিল সে আদালতে অর্ধেকের বেশি অংশই লুকিয়ে গেলেন। প্রিয়নাথ কেমন করে ওই লাশের কবর খুঁজে বের করেছিলেন আর কেমনভাবে আসামিদের খুঁজে বের করেছিলেন সে সমস্ত কথাই স্বীকার করলেন। ডাক্তারি পরীক্ষার প্রমাণ হলো কেমন আঘাতেই খুন হয়েছে। বড়বাবুর বন্ধুবান্ধব আর সেই চাকরির যে বন্ধু লাশ পুঁততে সাহায্য করেছিলেন তারা আদালতে পুরোটাই অস্বীকার করে গেলেন। বললেন, এ বিষয়ে আমরা কিছুই জানি না, আমরা পুলিশকেও কিছু বলিনি। এদের জবানবন্দি নথিভুক্ত হলো। তার পাশাপাশি সেই যে দুজন মহিলার সামনে খুনটা হয়েছিল তাদের খোঁজ চলতে লাগলো, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। এই খুনের মামলায় প্রধান সাক্ষী ওই দুই মহিলা, তাই তাদের বয়ান ছাড়া এই মামলার কোনো সুরাহাই হতে পারে না। তাই পুলিশ প্রাণপণে ওদের খুঁজতে লাগলো, কিন্তু কিছুতেই সফল হলো না। তারা যে ঠিক কোথায় গেল কেউই কোনো সন্ধান দিতে পারল না। মোকদ্দমা বারবার মুলতুবি হতে লাগলো। আসামিরা প্রথম কিছুদিন হাজতবাস করে, তারপর জামিনে বাইরে রইলেন। এদিকে পুলিশও ওই মহিলা দুজনকে খুঁজতে লাগলেন। এভাবে 6 মাস পেরিয়ে গেল, কিন্তু কোনো সুরাহা হলো না। তখন ম্যাজিস্ট্রেট সাহেব উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে
আসামিদের খালাস করলেন। এই মোকদ্দমায় প্রিয়নাথের ওপর অনেকেই দোষ দেয়। আসামির বাবা প্রিয়নাথের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় আর আসামিরা তার কাছে সব স্বীকার করায় দয়া ভিক্ষা করে তিনি তাদের বাঁচিয়েছেন। তারই পরামর্শ মতো ওই সাক্ষী মহিলা দুজনকে বেশ কিছু টাকা পয়সা দিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে। আর তাদের খোঁজার দায়িত্ব প্রিয়নাথের ওপর থাকায় তিনি ইচ্ছে করেই তেমন খোঁজ করেননি, যাতে তাদের খুঁজে না পাওয়া যায়। তাই আসামিরা ছাড়া পেয়েছে। তবে এই ঘটনা যে আসলে কতটা সত্যি তা বলা যায় না।